আজকের ভিডিওটিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বোঝায়, কোন কাজকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয় এবং কোন কাজগুলিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয় না। তো সাধারণভাবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানুষ তার অভাব পূরণ বা জীবিকা নির্বাহের জন্য যেসব কাজ করে সেগুলিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। তবে এইখানেতে যে ব্যাপারটা, যে পার্থক্যটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেটা আমি বললাম যে কোন কাজগুলোকে অর্থনৈতিক কাজ বলবো এবং কোনগুলোকে বলবো না। তো দেখো এখানেতে তারপরেতে যেটা বলা হচ্ছে যে এই মানুষের অভাব পূরণের ক্রিয়াকলাপ হলেই তা অর্থনৈতিক ক্রিয়াকলাপ হবে, একথা কিন্তু ঠিক নয়। অর্থাৎ আমরা প্রথমে যেটা জানলাম যে এই যে মানুষ তার অভাব পূরণ বা জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কাজগুলো করে সেই কাজগুলিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। কিন্তু সব ক্ষেত্রেই মানুষের অভাব পূরণ করার জন্যে মানুষ যে কাজ করে সেই কাজকে অর্থনৈতিক কাজের মধ্যে ফেলা হয় না। তার কারণটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে এরকম অনেক অভাব আছে যা অর্থের আদান প্রদান ছাড়াই শুধুমাত্র প্রেম প্রীতি বিনিময়ে পূরণ হয়ে যায়। সেক্ষেত্রে অর্থের কোনো প্রয়োজন পড়ে না বা অর্থের কোনো কথাই সেখানেতে আসে না, মানে অর্থ ছাড়াই সেই কাজটা হয়ে যায় মানুষের জীবনেতে। আর এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে কিন্তু এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয় না। কারণ এটাও মনে রাখতে হবে যে এটা মানুষের কোনো না কোনো অভাব বা চাহিদাকে পূরণ করছে, কিন্তু যেহেতু এখানেতে কোনো অর্থের আদান প্রদান হচ্ছে না সেই কারণেতে এই কাজগুলোকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা যাবে না। তো কী কী কাজ এমন আছে যেগুলো অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না অথচ মানুষের জীবনের কোনো অভাবকে পূরণ করে? তো দেখো এইটা হচ্ছে এই যে সামাজিক বিভিন্ন যে আচার অনুষ্ঠান আছে, পুজো পার্বণ রয়েছে, পড়াশোনা আছে, সন্তান প্রতিপালন আছে, সাংস্কৃতিক কাজকর্ম, আমোদ প্রমোদের মতন যে কাজগুলো, এগুলো মানুষের মানে অভাবকে পূরণ করে থাকে, মানুষের চাহিদাকে পূরণ করে। কিন্তু এই ধরনের কাজগুলোর সঙ্গে কোনো অর্থ মানে অর্থের আদান প্রদান এর কোনো বিষয় জড়িত থাকে না। তো যে কারণেতে এই যে কাজগুলো এগুলোকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হবে না। এই পার্থক্যটা কিন্তু তোমরা একদম পরিষ্কার থাকবে এই পার্থক্যটা সম্পর্কে। এবার দেখো এরপরে তাহলে কোনগুলোকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলবো, যেগুলো এক্স্যাক্টলি অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। অর্থাৎ দেখো এই যে প্রকৃতপক্ষে এই যে অর্থের বা মূল্যের আদান প্রদানের মাধ্যমে মানুষের যে অভাব পূরণ করে শুধুমাত্র সেই কাজগুলোকেই অর্থনৈতিক ক্রিয়াকলাপ নামে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ কাজ এমন হবে যেটা মানুষের অভাব পূরণ করবে এবং সেই অভাব পূরণের মাধ্যমেতে এই অর্থের আদান প্রদান হবে, মানে অর্থের আদান প্রদানের মাধ্যমেতে যদি মানুষের জীবনের কোনো অভাবকে পূরণ করার মতন কাজ হয় শুধুমাত্র সেই কাজগুলোকে হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ফেলা হবে। মানে তোমরা সহজ করে মনে রাখতে গেলে এটা মনে রাখবে যে যে সমস্ত কাজগুলোর মাধ্যমে অর্থনৈতিক আদান প্রদান হয় না সাধারণত সেই কাজগুলো অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না, কিন্তু যে কাজগুলোর মাধ্যমেতে অর্থনৈতিক আদান প্রদানটা হয় সেই কাজগুলোকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়ে থাকে। এবার দেখো এইখানেতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আরও এই সংজ্ঞাটিকে যদি আরও আমি প্রমিনেন্ট বলতে চাই তাহলে দেখো এখানেতে যেটা বলা হয়েছে যে এই যে আধুনিক সমাজ ব্যবস্থায় এই বাজার বাজার হলো এই অর্থ বা দ্রব্য সামগ্রীর আদান প্রদানের প্রকৃত ক্ষেত্র। অর্থাৎ আজকের আমাদের যে আধুনিক মানব সভ্যতা এখানেতে এই যে বাজার, এই বাজারেতেই হচ্ছে বিভিন্ন দ্রব্য সামগ্রীর কেনা বেচা হয় এবং তার বিনিময়ে মানে তার মাধ্যমেতেই অর্থের আদান প্রদানটা হয়ে থাকে।
তো সেই কারণেতে দেখো যে এই যে বাজারের মাধ্যমে অভাব পূরণের জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকেই যথাযথ অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়ে থাকে। অর্থাৎ এই বাজারের মাধ্যমেতে মানুষের এমন কাজ, এমন অভাব পূরণের কাজ হবে যে কাজটার মধ্যে দিয়ে এই অর্থের আদান প্রদান ঘটবে, তাহলেই একমাত্র সেই কাজটাকে আমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলবো। মানে এক্স্যাক্টলি ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে যেটা ঠিক বোঝানো হয় সেটাকেই বলবো। তো আশা করি এই ইকোনমিক অ্যাক্টিভিটির যে ধারণাটা এটা আমি পরিষ্কার করতে পেরেছি। এবারেতে চলো দেখে নেওয়া যাক যে এই যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানুষের, এটার প্রকারভেদ, মানে এর যে প্রকারগুলো আছে, অর্থাৎ কত রকমের অর্থনৈতিক কাজ হয়ে থাকে সেইটা। তো প্রধানত এই যে মানুষের সমাজেতে মানুষ যত রকমের কাজকর্ম করে থাকে সেই সমস্ত কাজগুলোকে হচ্ছে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপের 5টি প্রধান ভাগ আছে। প্রথমটা হচ্ছে দেখো এই যে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বা ইংরাজিতে যাকে বলে হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তারপরেতেই আছে দ্বিতীয় স্তর বা সহায়ক বা মাধ্যমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তারপরে তৃতীয় স্তর বা পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তারপরেতে চতুর্থ স্তর বা নব্য কার্যাবলী, যেটাকে ইংরাজিতে বলা হয় হচ্ছে কোয়াটারনারি সার্ভিসেস। আর তারপরেতে পঞ্চম স্তরের বা সর্বোচ্চ পর্যায়ের কার্যাবলী, যেটাকে বলা হয় হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস। তো এই হচ্ছে 5 রকমের অর্থনৈতিক কার্যাবলী। এবারেতে এই 5টা যে প্রকারভেদ রয়েছে এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। এগুলো কাকে বলে, কোন কোন কাজগুলো এর মধ্যে রয়েছে, তো সেগুলো এবারেতে চলো দেখে নিই। তো প্রথমে আসি হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে। তো কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, প্রধানত নিজের ক্ষুধা মেটাতে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বা উৎপাদনের জন্য মানুষ যেসব কাজ করে সেগুলোকেই প্রাথমিক ক্রিয়াকলাপ বলে। অর্থাৎ মানে জীবন ধারণ করার জন্যে যে কাজগুলো করা হয়ে থাকে মেনলি, তো সেই যে কাজগুলো মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্যে মানুষ একদম সরাসরি প্রকৃতি থেকে যে সম্পদগুলোকে আহরণ করে, তো সেই যে কাজ, সেই কাজগুলোকে অর্থনৈতিক মানে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। এর মধ্যে কি কি পড়ে দেখো, এর মধ্যে রয়েছে হচ্ছে খাদ্য সংগ্রহ, জীবজন্তুর শিকার, যদিও এটা অনেক আদিম পর্যায়েতে মানুষ করেছে। তারপরে পশুপালন আছে, মৎস্য চাষ, চাষবাস করা, এই যে কাজগুলো, এই কাজগুলো পড়ে হচ্ছে এই প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে। এবার দেখো, যেহেতু এই ধরনের যে কাজগুলো আছে, এই ধরনের কাজগুলো মূলত প্রকৃতি মানে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই একে প্রাকৃতিক পরিবেশ নির্ধারিত ক্রিয়াকলাপও বলা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে, মানে যারা এই কাজগুলো করছে, তাদেরকে এই রেড কলার ওয়ার্কার বলা হয়ে থাকে। এবারে আসি হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখানেতে দেখো যেটা বলা হয় দ্বিতীয় স্তরেতে, যে এই যে সংস্কৃতির সাহায্য নিয়ে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত পণ্যদ্রব্যের কেবলমাত্র রূপ বা আকারের পরিবর্তন ঘটায় না, তার কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি করে, সেই কর্মকাণ্ডকে দ্বিতীয় স্তরের কার্যকলাপ বা বলা হয়ে থাকে। অর্থাৎ সংস্কৃতির সাহায্য নিয়ে, তো এই সংস্কৃতির মধ্যে মানুষের যে সভ্য মানুষের যে শিক্ষা বুদ্ধি রয়েছে ইত্যাদি সবই কিন্তু এর মধ্যে রয়েছে, তার যে সৃষ্টিশীলতার যে ব্যাপারটা যেটা রয়েছে ইত্যাদি সব কিছু ব্যাপারই রয়েছে। তো সেই সমস্তগুলোর সাহায্যে মানুষ যখন এই প্রাথমিক ক্ষেত্র থেকে পাওয়া যে সম্পদগুলো, সেই সম্পদ বা এই যে পণ্য দ্রব্য যেগুলো, সেগুলোর রূপ আকারের পরিবর্তন তো ঘটাচ্ছেই। হ্যাঁ, শুধুমাত্র যে রূপ আকারের পরিবর্তন ঘটায় তা নয়, তার সঙ্গে সঙ্গে এই পণ্য দ্রব্যের এই যে কার্যকারিতা, তার উপযোগিতা এবং তার গুণগত মান এবং মূল্যকে আরও বহুগুণেতে বৃদ্ধি করার জন্য যে কাজগুলো করে থাকে, সেগুলোকেই বলা হয় হচ্ছে
তোমার দ্বিতীয় স্তরের কার্যাবলী। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে শিল্প দ্রব্যের উৎপাদন এবং নির্মাণ কাজ। তো শিল্পের মাধ্যমেতে আমরা কি করি, আমরা যে কোনো সম্পদের যে উৎকর্ষতা, মানে তার কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান ইত্যাদিকে আমরা বহু গুণে আরও বৃদ্ধি করি। তো এই শিল্প সংক্রান্ত, মানে শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কাজ, আরও অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ, এগুলো সবই হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। আর এই স্তরের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে যারা এই কাজগুলো করে, তাদেরকে বলা হয় হচ্ছে ব্লু কলার ওয়ার্কার। এরপরেতে আসি হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে। তো দেখো, এই যে প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রয় কেন্দ্রে প্রেরণ, বিক্রয় প্রভৃতি কাজে নিযুক্ত বা পরোক্ষভাবে যুক্ত অর্থনীতির যে ক্ষেত্র, তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় স্তরেতে যে পণ্য সামগ্রীগুলো তৈরি হচ্ছে, উৎপাদিত হচ্ছে, সেগুলোকে এই যে বিক্রয় কেন্দ্রে, মূলত বাজার অঞ্চলগুলোতে পাঠানোর জন্য এবং তাকে ক্রয় বিক্রয় করার জন্য যে যে কাজগুলো করা হয়, সেই কাজগুলোকে, সেই কাজের সঙ্গে যুক্ত আরও যে অন্যান্য যে পরোক্ষ যে কাজগুলো আছে, সমস্ত যেটা রয়েছে, যে সেই সব কাজগুলোকে একসঙ্গে হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। মানে এটা যদি না হয়, তাহলে প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রের যে মানে কাজটা রয়েছে, বা যে মানে অর্থনৈতিক যে কাজ, সেটা কিন্তু থেমে যাবে। তার কারণটা হচ্ছে, দেখো, যে শিল্পক্ষেত্রে উৎপাদিত যে পণ্যগুলো আছে, সেই পণ্যগুলোকে তো শুধু উৎপাদন করলে হবে না, শিল্পজাত পণ্যকে চাহিদা মাফিক বাজার এলাকাগুলোতে পৌঁছে দিতে হবে। তো সেই পৌঁছে দেওয়ার যে কাজটা, সেই কাজটা তো করতে হবে। তো সেই যে পৌঁছে দেওয়ার কাজটা, তাকে সঠিকভাবে বিক্রেতার কাছে পৌঁছে দেওয়া, তাকে সঠিক দামেতে বিক্রি করা ইত্যাদি যে বিভিন্ন যে ব্যাপারগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে এই তৃতীয় স্তরের মধ্যে পড়ে। তো দেখো, এইখানেতে এই যে যেহেতু এই তৃতীয় স্তরকে আরও একটা নামেতে ডাকা হয়, এটাকে পরিষেবা ক্ষেত্র বা পরিষেবামূলক অর্থনৈতিক কাজও বলা হয়। তার কারণটা হচ্ছে, দেখো, যে যেহেতু এই সব কাজের মাধ্যমে মানুষ সমাজকে অনেক পরিষেবা দিয়ে থাকে, তাই এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজকে পরিষেবামূলক অর্থনৈতিক কাজও বলা হয়ে থাকে। মানে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা দেওয়াটা না যদি দিত কেউ, বা এই কাজটা যদি কেউ না করতো, তাহলে এই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের এই পণ্য সামগ্রীগুলো শুধু উৎপাদিতই হয়ে যেত, আর এটা আমাদের কাছেতে, আমাদের মানে ক্রেতাদের কাছেতে এসে পৌঁছাতো না। তো সেই জন্যে এই তৃতীয় স্তরটা খুব গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে দেখো যে কি কি পড়ে, এর মধ্যে দেখো এই যে ব্যবসা বাণিজ্য পড়ছে, পরিবহন, মানে যেটা আমি বললামই, যে পরিবহন বলতে এই যে প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদিত সামগ্রীকে তো পরিবহন করে বিভিন্ন বাজারগুলোতে তো নিয়ে আসতে হবে। তো সেই পরিবহন কাজটা, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যে কাজগুলো হয়, সঠিক দামেতে সেটাকে বিক্রি করা, বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আরও মানে যে সমস্ত কাজগুলো হয় সেইগুলো। এছাড়াও এইগুলো তো আছেই, এইগুলো হচ্ছে প্রধান হচ্ছে পরিষেবামূলক কাজের মধ্যে পড়ছে। এছাড়াও আছে, দেখো, এই শিক্ষকের শিক্ষাদান, এটাও একটা পরিষেবামূলক কাজ। সে সমাজকে শিক্ষিত করছে, সমাজে মানে দেশ গঠনের কাজেতে সে নিয়োজিত। তো তারপরে দেখো, এই আইনজীবীর যে আইনি পরামর্শ, বা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা, ব্যাংকিং ব্যবস্থা, বিমা ব্যবস্থা ও অন্যান্য যে আর্থিক যে সমস্ত সংস্থার যে কাজ, তারপর পণ্য মজুত ও সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন রকমের যেসব এই পরিষেবা দেওয়ার যে কাজগুলো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলোকে পরিষেবা দিয়ে থাকছে। তো সেই পরিষেবামূলক যে কাজগুলো হয়, সেই কাজগুলোকে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে আনা হয়। আর এই স্তরেতে সঙ্গে যুক্ত যে সমস্ত মানে কর্মচারী বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়ে থাকে। এবারেতে আসি হচ্ছে চতুর্থ স্তরের কার্যাবলী। তো এই যে চতুর্থ স্তরের যে কার্যাবলী, এক্ষেত্রে দেখো যে অতি উন্নত মেধা ও দক্ষতার সাহায্যে
যেসব আধুনিক অর্থনৈতিক উদ্যোগ গড়ে তোলা হয় তাকে চতুর্থ স্তরের বা নব্য কার্যাবলী বলে। তো এইখানেতে দেখো এই যে সাধারণত এই যে তৃতীয় স্তরের যে অর্থনৈতিক কাজ যখন আরও উন্নততর হয়, কারণ তৃতীয় স্তরেতে আমরা যে সমস্ত কাজগুলো দেখলাম, এই যে ব্যবসা বাণিজ্য মানে করা, তারপরেতে এই ব্যাংকিং, বিমা ইত্যাদি কাজের জন্যে দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে মেধা মানে ইন্টেলিজেন্স, তারপরে বুদ্ধি, নলেজ, এগুলোর কিন্তু দরকার পড়ে। তো সেই কারণেতে দেখো এই যে উন্নত মেধা এবং দক্ষতার সাহায্যে এই আধুনিক অর্থনৈতিক যে উদ্যোগ গড়ে তোলা হয়, সেই যে কাজগুলো, সেই কাজকে এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ফেলা হয়। আর এক্ষেত্রে দেখো কোনগুলো পরে দেখো, যে এই যে তথ্য ও সংবাদ পরিবেশন করা, সরকারি যে সমস্ত আমলা যারা অফিসার যারা রয়েছে, উচ্চপদস্থ অফিসার, বা তথ্য প্রযুক্তি ক্ষেত্রের যে সমস্ত গোষ্ঠী যারা রয়েছে, মানে আইটি সেক্টরগুলো যারা সব রয়েছে, সেই সেই এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মচারী যারা রয়েছে বা তারা যে কাজকর্মগুলো করে, সেইগুলো হচ্ছে এই চতুর্থ স্তরের মধ্যে পড়ে থাকে। মূলত যে তথ্য প্রযুক্তি, যেখানে তথ্যের আদান প্রদান হয়, যে আইটি সেক্টর যেগুলো রয়েছে, সেই আইটি সেক্টরটা মূলত এই চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যেই, মানে আইটি সেক্টরের যাবতীয় কার্যাবলীর ক্ষেত্রে তোমরা দেখবে যে সেখানেতে উন্নত মেধা, মানে সেখানেতে কেউ অশিক্ষিত বা কম পড়ালেখা জানা ছেলেমেয়েরা কিন্তু সেখানেতে কাজ করতে পারবে না, কারণ তাকে ভালোর মতন শিক্ষিত হতে হবে, সেই সংক্রান্ত যে কাজ সে করবে তাই সেই সংক্রান্ত তার নলেজটা থাকতে হবে এবং অবশ্যই দক্ষতা থাকতে হবে, তা না হলে হবে না। তো যে কারণে এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রটা এই পুরোটাই এই চতুর্থ স্তরের কাজের মধ্যে পড়ে। এবং এইখানেতে যারা কাজ করে, এই যে কর্মচারী যারা থাকে, সেই কর্মচারীদের বলা হয় হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। এবারেতে একদম আমরা শেষে চলে এসেছি। তো আমাদের যে পঞ্চম স্তরের যে অর্থনৈতিক যে কার্যাবলী যেটা রয়েছে, পঞ্চম পর্যায়ের যে কার্যাবলী, তো সেটা এবারেতে বলি। তো দেখো যে বিশেষ মানসিক দক্ষতা ও উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন কিছু কাজকর্মকে এই পঞ্চম স্তরের বা সর্বোচ্চ পর্যায়ের কার্যাবলী বা ইংরেজিতে যেটাকে বলা হয় কুইনারি অ্যাক্টিভিটি বলা হয়ে থাকে। আর এই ধরনের যে কাজ আছে, এই কাজেতে সিদ্ধান্ত গ্রহণের উপর সমগ্র উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। এখানেতে যারা কাজ করে এবং যে কাজটা করে, সেই তাদের নেওয়া সিদ্ধান্তের উপরেতে বিভিন্ন সেক্টরগুলো দাঁড়িয়ে আছে। মানে খুবই উচ্চপদস্থ, মানে এখানেতে যারা কাজ করে তাদের প্রচুর দায়িত্ব থাকে এবং তাদের নেওয়া একটা সিদ্ধান্তই মানে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। তো যে কারণেতে এইখানেতে দেখো এই যে মানে মানে আগের স্তরের থেকে এই স্তরেতে আরও বেশি মানে নলেজ লাগবে, আরও বেশি স্কিল্ড লাগবে। তো দেখো এখানেতে দেখো এই যে কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রের যে পরিচালন ব্যবস্থা সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, মানে এরা হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, এরা ম্যানেজ করবে সম্পূর্ণ সিস্টেমটাকে, এরা ম্যানেজ করবে। সিস্টেমের মধ্যে যারা কাজ করবে তাদেরকে এরা কন্ট্রোল করবে, তাদের নেওয়া একটা সিদ্ধান্তের ওপরেতেই বাকিরা সব কাজকর্ম করবে এবং সেই সেক্টরটার বা সেই ক্ষেত্রের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। মানে বুঝতে পারছো যে কোন লেভেলেতে সেই যারা থাকে এটা সেইটা। তো এই যে পরিচালন কর্তৃপক্ষ যারা আর কি থাকে, এবং এরা একদম শীর্ষ পদে থাকে একদম, এবং এদের সংখ্যাও কিন্তু কম, এদের সংখ্যা বেশি নয়, এগুলো একদম শীর্ষ পদেতে যারা থাকে। এবং এইখানেতে দেখো এবং উৎপাদন এবং পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত তারাই নিয়ে থাকেন। আর যেমন দেখো এই যে উচ্চ পদে পরিচালক যারা থাকে হচ্ছে আসেন যে ম্যানেজার যারা থাকে আর কি, তো সেইটা। তারপরেতে দেখো এই যে এক্সিকিউটিভ অফিসার যারা থাকে, মানে একদম বলতে গেলে কোনো কোম্পানির সিইও, তো এরা হচ্ছে সেই একদম টপ লেভেলে যারা বসে আছে তারা, তারা একদম মালিক বা একেবারে পুরো চিফ এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছে তারা। এছাড়া দেখো বৈজ্ঞানিক আছে, প্রশাসনিক কর্মকর্তা আছে, এর পাশাপাশি দেখো এই যে উপগ্রহ পরিষেবা বা রিমোট সেন্সিং ও জিআইএস সংক্রান্ত যে সমস্ত মানে রিসার্চ লেভেলে যে সমস্ত কাজগুলো হয়, তো সেই সংক্রান্ত যে কাজগুলো অতি উচ্চ পর্যায়ের যে কাজগুলো থাকে, যেখানেতে প্রচুর ইন্টেলিজেন্স লাগে, প্রচুর নলেজ লাগে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষতা লাগে, তো সেই ধরনের যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে এই পঞ্চম স্তরের কার্যাবলীর মধ্যে পড়ে। আর এখানেতে যারা হচ্ছে যুক্ত থাকে তাদেরকে এই গোল্ড কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে।
তো এই হচ্ছে 5টা স্তর অর্থনীতির, অর্থনৈতিক কার্যকলাপের 5টা স্তর। এবারেতে একদম লাস্টে একটা উপসংহার টানবো এবং সেখানেতে এই সামগ্রিকভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করব আমরা। দেখো যে এই যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের আলোচ্য যে 5টি ক্ষেত্রের মধ্যে এই যে অনুন্নত যে দেশগুলো আছে, যারা অর্থনৈতিক দিক থেকে ততটা উন্নত নয়, পিছিয়ে আছে, এই সমস্ত দেশের ক্ষেত্রে দেখা যায় কি যে এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রাধান্য হচ্ছে খুব বেশি। সেখানেতে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। আর যারা উন্নয়নশীল দেশ বা মাঝারি উন্নত, সেই দেশগুলোতেও কিন্তু প্রাথমিক ক্ষেত্রে গুরুত্ব আছে। আমাদের ভারতবর্ষ যেরকম একটি উন্নয়নশীল দেশ, তো আমাদের ভারতবর্ষেতে প্রায় 64% মানুষ হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। ঠিক আছে? তো তা সত্ত্বেও কিন্তু আমাদের ভারতবর্ষেতে দেখো এই যে ক্ষেত্রটি গুরুত্ব তো অবশ্যই রয়েছে, তা সত্ত্বেও এই অনুন্নত যে দেশগুলো আছে, আমরা অনুন্নত দেশের মতন প্রাথমিক ক্ষেত্রের উপরেতে অতটা আমরা কিন্তু নির্ভর সেই অর্থে কিন্তু নেই। আমাদের অর্থনীতিটা কিছুটা হলেও হচ্ছে একটু অন্যান্য যে অর্থনৈতিক কার্যাবলীগুলো রয়েছে সেদিকে কিন্তু শিফট করেছে। তো দেখো এই যে প্রাথমিক ক্ষেত্রের পরিবর্তেতে এই যে মাধ্যমিক মানে দ্বিতীয় স্তরের যে ক্রিয়াকলাপ এবং তার পাশাপাশি পরিষেবামূলক যে ক্রিয়াকলাপ, সেখানেতে ক্রমশ গুরুত্ব বাড়তে থাকে। দেখবে আমাদের ভারতবর্ষেতে শিল্প আছে, পরিষেবামূলক বিভিন্ন আইটি সেক্টর যেগুলো রয়েছে সেগুলোও ডেভেলপ করেছে। তো যে কারণেতে আমরা পুরোপুরি কিন্তু কৃষির ওপরেতে নির্ভরশীল নয়। কৃষিকাজের সঙ্গে আমাদের কৃষিকাজ আমাদের ভারতে হয় বেশি, সেই কাজের সঙ্গে লোক মানে যুক্ত লোকের সংখ্যাও বেশি, কিন্তু তা সত্ত্বেও আমাদের অর্থনীতির অন্যান্য যে কার্যাবলী যে ক্ষেত্রগুলো রয়েছে, যেমন দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্র, সেখানে তো আমরা যথেষ্ট ডেভেলপড করেছি, যে কারণেতে আমরা হচ্ছে এখন অনুন্নত থেকে আমরা হচ্ছে উন্নয়নশীল দেশের মধ্যে আমরা পড়েছি। তো এইটা আর একটা দেখো যেটা রয়েছে, দেখো যে এই যে উন্নত যে দেশগুলো হয়, যেগুলো অর্থনৈতিক দিক থেকে ডেভেলপড যে কান্ট্রি যেগুলো আছে, সেইখানেতেই পরিষেবা ক্ষেত্রে গুরুত্ব সব থেকে বেশি। মানে সেখানেতে এই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্রের যে সমস্ত কাজ বা বিশেষ করে এই পরিষেবা ক্ষেত্রের যে কাজগুলো যেগুলো, সেইগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এবং এটা বলা যায় যে দেখো যে পরিষেবা ক্ষেত্রে যত উন্নতি হয়, দেশের অর্থনীতির উন্নয়নও তত বেশি হয়। মানে কোনো দেশেতে যদি পরিষেবা ক্ষেত্র এবং তার সঙ্গে যুক্ত যে কাজগুলো আছে সেগুলো যদি খুব বেশি ডেভেলপ করে, তাহলে সেই দেশের অর্থনীতিরও উন্নতি হয়ে থাকে। তো এই হচ্ছে সম্পূর্ণ আজকের আলোচনা, যেটার মাধ্যমেতে আমি তোমাদেরকে অর্থনীতির মানে অর্থনৈতিক কার্যকলাপের যে শ্রেণীবিভাগটা আছে, মানে কাকে বলে এবং তার প্রকারভেদ কি, সে সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।